এসআইআর নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। শুক্রবার ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলছে শনিবার দিন এ রাজ্যে ভূমিকম্প হবে, কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। চলুন শুনে নিই একটি বিশেষ প্রতিবেদন। এসআইআর নিয়ে ডামাডোল পরিস্থিতির মধ্যে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ রয়েছে তার। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে কোন নথি গ্রহণ করতে হবে, কোনটা হবে না, এই নির্দেশ জুডিশিয়াল অফিসারদের দিয়েছে কমিশন। তার এও অভিযোগ, এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট নিতে বারণ করা হচ্ছে। জুডিশিয়াল অফিসারদের নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নিচ্ছে না কমিশন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুক রাজ্য। বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য, কমিশন যদি প্রশিক্ষণ না দেয় তাহলে কে দেবে? তারাই তো স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে কোন কোন নথি গৃহীত হবে। এর আগের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের সারিতে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। তার অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। শনিবার দিন চূড়ান্ত ভোটার তালিকা সামনে আনবে নির্বাচন কমিশন। যদিও এখনও 50 লক্ষের বেশি তথ্য যাচাই বাকি রয়েছে। সমস্ত পরিস্থিতি নিয়ে কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন শুনে নিই তারা কি মনে করেন। মনে হয় ঠিকঠাকই হবে। হ্যাঁ, প্রেসার তো ভালোই চলছে। যার দোষ আছে সে তো নিজে নিজে বুঝবে না যে কি ভাবে কি হয়েছে না হয়েছে, আর কি করা যাবে। এখন আরো কোনো রাজ্যে এরকম হচ্ছে না, শুধু এই রাজ্যেই শুনছি যে এতটা হচ্ছে। আরো অন্য রাজ্যে তো কিছু বোঝা যাচ্ছে না, সব জায়গায় তো এসআর হচ্ছে। ওইখানে তো কোনো প্রবলেম নেই, এইখানে প্রবলেম দেখা যাচ্ছে। সে তো দাদা ওরা বুঝবে, কোথায় যে যেখানে বসে আছে কি করছে না করছে সেটা ওরাই বুঝবে। হতে দেবে না, তাই ভয় আর কি আছে, করলে কি হবে? আলটিমেট তো যেটা কেন্দ্রীয় সরকার চাইছে, যেটা করছে সেটা তো ভালোর জন্যই করছে, খারাপের জন্য তো কিছু করেনি। সরকারের ভয় আছে হয়তো কিছু, তাই। কিসের ভয়? তৃণমূলের ভয়টা কি? হতে পারে। পর্যন্ত নেই। আমি আপনি কি করতে পারি বলুন? আমাদের যখন বড় বড় নেতা বলছে দিদি লড়ছে, দিদি শুনছে না, তো আমাদের তো কোথায় শুনবে? আমরা অত করে পাড়ার মতো হুটো বাড়ি করবো, এর বেশি কি করতে পারি আমার বলুন? যাচ্ছে, প্রায় যাচ্ছে, করে কি, যা করবে দিদি করবে। আমরা জনগণের কিছু নেই, যা করবে পার্টি করবে। আমরা কি বলবো বলুন না? আমাদের এখানে জন্ম সব কিছু আমরা হচ্ছি বাইরে, বিদেশি হচ্ছি, আমরা বাংলাদেশি সিটিজেন সব আমরাই হয়ে যাচ্ছি, কি করবো বলুন? বলে কিছু নেই, হ্যাজমেন্ট নেই। দেখুন না, 1993 একটা রেকর্ড বার করছি আমি, বলেন আমার জন্ম এখানটা, ওই সময় ছিল না বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, বাড়ির জন্ম কিছু নেই, আমাদের ছেলেদের জন্ম হয়েছে, আমরা ওর সব রেখেছি, কিন্তু আমার নেই, আমার বাবা নেই, আমার দাদু কোন যুগে মধ্যে আমরা জানি না, আমরা দেখিনি দাদুকে। কিন্তু ওইসব আর কি যেটা দরকার পাচ্ছি, তুলে তুলে রাখছি টাকা। এসব তো বেকার, এসব করে কোনো প্রয়োজনই ছিল না। এ তো হ্যাজমেন্ট করছে আমাদের, আমরা হ্যাজমেন্ট, ওরা হচ্ছে আমরা হচ্ছি। সেটা বলতে পারবো না, যার যেটা মনে হচ্ছে সে সেটা করছে। না, সমস্যা তো হয়ই, কিন্তু সমস্যা হলো তো মানে করতে তো হচ্ছে, তাই না? এবার না করলেই অসুবিধা। সেটা তো হ্যারাসমেন্ট তো হচ্ছেই, মানে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট তো হচ্ছেই। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তারপর যারা থাকছে না তাদের মানে কেউ রিলেটিভ গেলে তাদেরকে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মানে হচ্ছে অনেক হ্যারাসমেন্টও হচ্ছে, কিন্তু করতে হচ্ছে। আমরা বলছি মানে প্রয়োজন ছিল বা ছিল না সেটা আমাদের হাতে তো নয়। এবার যেটা সরকার ঠিক করছে সেটাই আমাদেরকে করতে হচ্ছে বাধ্যতামূলক। তো মানে সময়ের সাথে সাথে যেরকম চলছে সেরকমই আমাদেরকে করতে হচ্ছে। এখন যারা রুলিং থাকে তারা তো বিরোধীদের পক্ষে কিছু, যারা কি করবে সব কিছুতেই স্টেপ নেবে। তবে এটাও দৃষ্টান্ত, মমতা ব্যানার্জি গেছে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী হয়ে, তারপরে মানুষ কথা বলবে, সব কিছুই মানুষ উত্তর দেবে। তারপরে আমাদের সাধারণ মানুষ, আমাদের সুষ্ঠুভাবে সব কিছু হলেই আমাদের ঠিক আছে, তো এটাই বলার আর কি। ডেফিনেটলি কিছু তো বাদ পড়তো আশা করেছিলাম, যেভাবে বেড়েছিল, কিন্তু এভাবে এতটা যে এ হবে এতটাও আশা করিনি।
নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় এসআইআর। কারণ দীর্ঘ জল্পনার অবসান অবশেষে শনিবার দিন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এসআইআর-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, ফের একবার দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি বলছে আসল কম্পন হবে শনিবার দিন। কতটা কম্পন হবে বা আদৌ কোনো কম্পন হবে কিনা সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এসআইআর নিয়ে, আমরা দেখেছিলাম পরিস্থিতি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। কালকের 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন। বিজেপি বলছে যে আসল ভূমিকম্প কালকের হবে। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে পৌঁছে গেল। সব বিষয় মিলে কি বলবেন? আসলে এটা যেটা হচ্ছে না, দিদিমণি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি তো কাউকে বিশ্বাস করেন না, নিজের ছায়াকেও বিশ্বাস করেন না। তাই জুডিশিয়াল অফিসাররা তো রাজ্যের বিভিন্ন আদালতে আছেন। হ্যাঁ, আমরা সবাই জানি যে জুডিশিয়াল অফিসারদের উপর একটা রাজ্যের প্রভাব থাকে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষে থাকে। আইনমন্ত্রী অনেক ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেন। যদিও তাদের ইন্ডিপেন্ডেন্স এবং তাদের দায়বদ্ধতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, বিচারকদের দায়বদ্ধতা, এগুলো আমার মনে এসব নিয়ে প্রশ্নই উচিত নয়, এগুলো সন্দেহের ঊর্ধ্বে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের যদি সন্দেহ করা হয় যে নির্বাচন কমিশন তাদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, জয়মাল্য বাগচি তো বলেছে তা প্রশিক্ষণ তো নির্বাচন কমিশনই দেবে। হ্যাঁ, সেটাকে আইপ্যাক দেবে? দিদিমণি কি চান যে আইপ্যাককে দিয়ে জুডিশিয়াল সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার? এইসব ভাবলে তো চলবে না, দেশে তো একটা আইন আছে। আর পশ্চিমবঙ্গ তো ভারতের বাইরের কোনো রাজ্য নয়। দিদি যদি মনে মনে কল্পনা করেন যে তিনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধীশ্বরী, তিনি সংবিধান রচনা করবেন, তিনি আইন প্রণয়ন করবেন, সেটা তো সম্ভব নয়। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, এখানে সুপ্রিম কোর্ট আছে, নির্বাচন কমিশন আছে, সংসদ আছে। এত আস্থার অভাব কেন? লাভ তো হলো না। এসআইআর বন্ধ করতে গিয়েছিলেন, পারলেন না। 2025-এর ভোটার তালিকায় ভোট করতে চেয়েছিলেন, সেটাও পারলেন না। এমন সম্পর্ক তৈরি করলে নির্বাচন কমিশনের সঙ্গে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করলেন যে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের যাতে এই নথি যাচাইয়ের কাছে দেওয়া হয়। বাধ্য হচ্ছেন তারা বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের আনতে। এটা কেন হলো? প্রথম থেকে যদি রাজ্য কমিশনের সঙ্গে সহায়তা করতো, 1000 ডেটা এন্ট্রি অপারেটরকে আগে দিত, পদে পদে সমস্যা তৈরি না করতো, বিএলওদের ধমকাতো চমকানো করতো না, দেখতেন এসআইআর হয়ে যেত। সারা ভারতবর্ষে হচ্ছে, কোথাও এইসব হচ্ছে নাকি? একমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। আমাদের তো লজ্জা লাগছে, এদের লজ্জা নেই। কারণ দিদিমণি সঙ্গে বনেবুড়ে বললেন 1,20,00,000 নাম বাদ যাবে। তার দিদিমণি কি করে জানলেন 1,20,00,000 নাম বাদ যাবে? এটা 90 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, এবার 1.5 কোটি হতে পারে। জানলেন কি করে 1,20,00,000 নাম বাদ যাবে? হ্যাঁ, আসলে এগুলো হচ্ছে আতঙ্ক। উনি বুঝতে পারছেন যে এবারে লড়াইটা ওনার পক্ষে আর অনুকূল নয়। এসআইআর যে হবে সেটা দিদিমণির কাছে কোনো খবরই ছিল না। দিদিমণির চারপাশে যারা ঘুরে বেড়ায়, দিল্লিতেও ওনার কিছু বসংবাদ আছে, তারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তারা গুণাক করেও কি দিদিমণিকে এই খবরটা দিয়েছিল যে নির্বাচন কমিশন এসআইআর করবে? বিনামেকে বজ্রপাতের মতো হয়েছে। এবং এটা ভালো উদ্যোগ, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা। কেন এত রাগ এতে আমি তো বুঝতে পারছি না। নির্ভুল ভোটার তালিকা হোক না, যারা ভারতবাসী, ভোটাধিকারের বয়স হয়েছে, তারা ভোট দেবে, বিদেশি বাংলাদেশি থাকবে না। এটা তো সবার চাহিদা, দিদিমণিরও সেই চাহিদা হওয়া উচিত। বিজেপি বলছে কালকের ভূমিকম্প হবে। এটা বিজেপির দাবি, বলতেই পারে, বাজার গরম করছে। তো নির্বাচন কমিশনের কাজ করবে। বিজেপি এসব বলছে কেন? তাতেই তো তৃণমূলের অভিযোগগুলো মান্যতা পেয়ে যায় যে কমিশন আর বিজেপির মধ্যে একটা সমঝোতা আছে। আমি কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার সার্বভৌমত্ব, তার স্বাধীনতাকে সম্মান করি, কিন্তু বিজেপির কিছু নেতা আগবাড়িয়ে এমন মন্তব্য করছেন যাতে পরিস্থিতি একটু জটিলই হচ্ছে। এসব বলার তো কোনো দরকার নেই। তালিকা প্রকাশ হলে সবাই দেখতে পাবেন কি হলো। ভূমিকম্প হলো না কিছুই হলো না। কলকাতায় যেমন আজকে ভূমিকম্প হয়েছে সেরকম হচ্ছে না, কিছুই হচ্ছে না।
বিজেপি নেতাদের যে আশা, সেই আশায় জল ঢেলে দিল, নানা কিছু হতে পারে। আগবারই এত কথা বলছেন কেন? বেশ, তাহলে আপনি ভূমিকম্পের কথা বলি। আজকে ভূমিকম্প হয়েছে, রাজনৈতিক মহল মনে করছে যে রাজ্যসভার যে নির্বাচনটা হবে, এ রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু আসল ভূমিকম্পের টেরটা তখনই পাবে, কারণ যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়করা মনে করছেন টিকিট পাবো না, ক্রস ভোটের আশঙ্কা করছে। তার জন্য বিজেপিকে একটা অতিরিক্ত প্রার্থী দিতে হবে। বিজেপি সেই রাস্তায় হাঁটবে কিনা সেটা বিজেপির নেতারাই জানেন। দিলে পরে অবশ্যই একটা জমজমাট লড়াই হবে। তৃণমূলের অনেক বিধায়ক তো টিকিট পাবে না শোনা যাচ্ছে, সত্যিই পাবেন না অনেকে। তারা কতখানি শেষ পর্যন্ত অনুগত থাকবেন দলের প্রতি, তার একটা পরীক্ষাও হয়ে যাবে রাজ্যসভার ভোটে। তার বিজেপি, আমি তো জানি না বিজেপি দ্বিতীয় কোনো ক্যান্ডিডেট দিচ্ছে কিনা তৃণমূলের এই অংশের ভোটটা এবং তাদের উদ্বৃত্ত ভোটটাকে নিয়ে যদি আরেকটা আসনে জয় হাসিল করা যায়, সেটা বিজেপির গেম প্ল্যান কী আছে আমি বলতে পারবো না। দিতেও পারে, নাও দিতে পারে। দিলে পরে বোঝা যাবে যে কতজন তৃণমূলের বিভীষণ আছে। একটা তো আসন নিশ্চিত বিজেপির কাছে, বিজেপি একটা নিশ্চিত জিতবে। তো এবারে তাহলে কি সেজন্যই কি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে এই মুহূর্তে অনেকটা সাবধানে পদক্ষেপের জন্য? প্রার্থী তালিকা কারা কারা বাদ যাবেন না, তারা মোটামুটি আগাম খবর পেয়ে গেছেন। এসব খবর চাপা থাকে না। তারা কি করবেন তাদের ব্যাপার। আর রাজ্যসভার ভোটে সম্ভবত হুইপ টুইপ জারি হয় না। অতীতেও এরকম ক্রস ভোটিং হয়েছে, প্রণববাবু জিতেছেন, জয়ন্ত ভট্টাচার্যকে সোমেনদা জিতিয়েছিলেন, দেবপ্রসাদ রায় কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেট ছিল তার বিরুদ্ধে। তবে খেলাটা কী হবে সেটা বিজেপির উপর নির্ভর করছে। বিজেপি দ্বিতীয় প্রার্থী দিলে খেলা জমে যাবে, যদি না দেয় ভোটই হবে না। আচ্ছা, রাজ্য রাজনীতিতে এরকম কি কোনো নজির আছে যে এরকম ক্রস ভোটিং হয়েছিল? অতীতে অনেক নজির আছে। প্রণববাবু জিতেছিলেন একসময় বামেদের ভোট ভাঙিয়ে। বেশ দাদা, আবার নতুন করে যে একটা জিনিস দেখা যাচ্ছে যে বোমাতঙ্ক, এটা কিন্তু আমরা দেখেছিলাম আগে একবার হয়েছিল, আজকে ফের দেখছি বোমাতঙ্কের নোটিশ যাচ্ছে, সেখানে উল্লেখযোগ্যভাবে লেখা আছে যে আজকে শুক্রবার আসল জিহাদ। জানি না, এ পুলিশ আর সাইবার ক্রাইম দেখুক না কারা এসব করছে, উত্তেজনা ছড়াচ্ছে, নাকি এর পিছনে কোনো গুঁড়ো উদ্দেশ্য আছে। কারণ লস্করে তৈবার জঙ্গিরা তো ধরা পড়েছে হাতিয়ারার কাছ থেকে। কিছুই উড়িয়ে দেওয়া যায় না। পুলিশকে দেখতে হবে, সাইবার ক্রাইমকে দেখতে হবে, কেন বোমা আতঙ্ক আসবে, উড়ো খবর কারা দিচ্ছে, কোত্থেকে সেই মেলটা করা হচ্ছে, সেই অরিজিনটা কি খুঁজে বার করতে হবে। যারা এর পিছনে আছে তাদেরকে ধরতে হবে। হাওড়ায় প্রকাশ্যে প্রমোটার খুন হয়ে যাচ্ছে। তো পিলখানাতে যেটা ওই যে বিধায়ক নাকি দুষ্কৃতীদের ঘনিষ্ঠ, এগুলো আর নতুন কিছু নয়। দুষ্কৃতিরাজ বাংলার একটা বিস্তীর্ণ অঞ্চলে চলছে, তাতে শাসক দলের মদত ছাড়া এইসব দুষ্কৃতিরাজ হয় না। এই যে সোনা পাপ্পুকে এখনো গ্রেপ্তার করলো না, সিপি বললেন যে কাউকে রেয়াত করা হবে না। আসল লোককেই যদি না ধরা হয় তাহলে এইগুলো শূন্য কুম্ভের ঝঙ্কার। সিপির এইসব আস্ফালনের কোনো গুরুত্ব নেই বলে কলকাতাবাসী বুঝবেন যে ঠিক জায়গায় ঠিক লোককে ধরতে পারছে না রাজনৈতিক কারণে। ভোটের আগে সোনা পাপ্পুকে ধরলে পরে শাসকের মুশকিল হবে, তাই তাকে ছেড়ে রাখা হয়েছে। কিন্তু সবাই বলছে সে মাস্টার মাইন্ড, এটাই। আর এই জেলা যে দুষ্কৃতি, এই জেলা পিলখানার ঘটনা ঘটলো সবাই জানতো, তো এতদিন পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? সব দেখে শুনে যদি চুপ করে থাকে আর ঘটনা ঘটে যাওয়ার পরে এসে বিবৃতি দেয় কাউকে ছাড়া হবে না, এতদিন কি করছিলেন? সাধারণ মানুষের কি অভিজ্ঞতা, সেগুলোর কোনো মূল্য কি নেই প্রশাসনের কাছে? তার মূল্য যদি থাকতো এই ধরনের ঘটনা ঘটতোই না। আচ্ছা, বিজেপি কাকে প্রার্থী করতে পারে মনে হয়, কি ধরনের কোনো ইঙ্গিত? আমি খুশি হব রাহুল সিনহাকে প্রার্থী করলে, না হলে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সানিয়ালের কথাও আসছে। কে জানে, ওটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, ওইটা নিয়ে স্পেকুলেট করে কোনো মানে। না, আমি বলছিলাম যে মানে কি ধরনের প্রার্থী করা উচিত, মানে একটা বার্তা দেওয়া তো একটা শ্রমিক ভট্টাচার্যকে যে আমরা দেখেছিলাম। রাহুল সিনহা দীর্ঘদিনের বিজেপির কর্মী, সঙ্গ করেছেন, 50 বছর হয়ে গেল। রাহুল সিনহা নির্বাচনে জিততে পারেনি, এটা হয়, কিন্তু রাহুল সিনহার একটা পুনর্বাসন হলে বিজেপির পুরনো কর্মী সমর্থকরা খুশি হবেন, এইটুকু আমি বলতে। এটা বার্তা যাবে তাদের কাছে, তাদের কাছে বার্তা যাবে। তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা, সে প্রার্থী তালিকায় শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন নাম থাকছে না, যেমন পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকছে না, বিবেক গুপ্তর নাম থাকছে না। এই যে প্রার্থী তালিকা নিয়ে সাবধানী, কোথাও কি একটা এই নতুন তৃণমূলের সঙ্গে পুরনো তৃণমূলের একটা না, যে প্রার্থী ওদের আইপ্যাক সমীক্ষা করে দেখেছে যাদেরকে সম্ভাবনাই নেই তাদেরকে বাদ দেবে। পার্থ চট্টোপাধ্যায় দাঁড়ালে তো ওই সিটটা তো একেবারে যাতা হয়ে যাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
ওখানে কাউকে দাঁড় করাবে। অপরাজিতা আড্ডোর কথা শোনা যাচ্ছে, ওই কেন্দ্র থেকে উনি দাঁড়াতে পারেন। অঙ্কুশের নাম আছে, তবে সেগুলো দিদিমণি সিদ্ধান্ত নেবেন। স্বপ্না বর্মন অ্যাথলিট এশিয়াড জয়ী 2018, তিনি তৃণমূলে যোগদান করেছেন, হয়তো প্রার্থী হবেন, আবার কেউ নাও হতে পারেন প্রার্থী। ইমনের দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে, সম্ভবত কাঞ্চন মল্লিকের জায়গা থেকে ইমন দাঁড়াবে। এগুলো সব স্পেকুলেট। আসলে যে জায়গায় দলীয় অন্তর্দ্বন্দ্ব প্রবল, একজন প্রার্থী হলে অন্যজন ঘরে বসে যাবে, সেখানে দিদিমণি এই পদক্ষেপগুলো নেন, সম্পূর্ণ অরাজনৈতিক কাউকে প্রার্থী করে দেন। তখন আর দলের মধ্যে ওই বিভেদটা থাকে না। এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে খুব ভালো স্ট্র্যাটেজি। এটা দিদিমণি দীর্ঘদিন ধরে এই স্ট্র্যাটেজিটা নিয়েছেন। প্রার্থী তালিকা প্রকাশ হলে বোঝা যাবে তালিকায় অভিষেকের কত অনুগামী আছেন আর দিদির কত অনুগামী আছেন, তারপরে বোঝা যাবে। এখন ঝাড়াই বাছাই প্রক্রিয়া চলছে, কয়েকজন ছাড়া কেউ নিশ্চিত নয় যে তারা প্রার্থী হচ্ছেন। এসআইআর যারা আত্মহত্যা করেছে বলে তৃণমূল যেটা অভিযোগ যে আত্মহত্যা করেছিল এসআইআর এর জন্যই ভয়ে আত্মহত্যা করেছিলেন, তাদের পরিবারে তো আর্থিক সাহায্যের কথা আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল, এবারে তাদের একজন করে পরিবারের হোমগার্ডের চাকরি দেওয়া হবে। ভালো তো, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে কেউ যদি একজন চাকরি পায়, এটা নিয়ে আমার বলার কিছু নেই, খুবই ভালো। নির্বাচন কমিশনের কাছেও তোরা ক্ষতিপূরণ দাবি করতে পারেন, তার জন্য যে যে জেলায় ঘটনাগুলো ঘটেছে সে প্রশাসনিক স্তরে কমিশনকে একটা রিপোর্ট পাঠাতে হবে। আত্মহত্যা তো বলা হচ্ছে, কিন্তু সত্যিই আত্মহত্যা কিনা সেটা প্রশাসনিক স্তরে রিপোর্ট পাঠাতে হবে। তা না হলে কি করে হবে? তো তারপরে তো কমিশন একটা প্রশাসনিক ব্যবস্থা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। কমিশন একবারও বলেনি তো যে আমরা দেবো না, কিন্তু বারবার করে সিইও বলছেন আমাদের কাছে প্রশাসনিক স্তর থেকে এই মৃত্যুগুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট রিপোর্ট আসেনি। যতক্ষণ না রিপোর্ট আসবে আমরা ততক্ষণ কিভাবে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব। এনআরসি বা ওয়াকআপ সময় আমরা দেখেছিলাম পরিস্থিতি একটা গরম হয়েছিল। 28 তারিখে যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, তার আগে আগে রাজ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী আনছে, কত কি তাহলে মানে আশঙ্কা প্রকাশ করছে, কারণ কত নাম বাদ যাবে, কোথায় কোথায় বাদ যাবে, যারা বাদ যাবে রাজনৈতিক দলগুলোর রিয়াকশন কী হবে, তৃণমূল কীভাবে রিয়াক্ট করবে, বিজেপি কীভাবে রিয়াক্ট করবে, যাদের নাম বাদ গেল তারা কিভাবে প্রতিবাদ করবেন বা আদৌ করবেন কিনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হতে পারে কিনা। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্দিষ্ট খবর আছে এবং নির্বাচন কমিশনের অনুরোধ তৎক্ষণাৎ সম্মতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তো এই ধরনের সম্ভাবনাকে তো উড়িয়ে দেওয়া যায় না, দেখা যাক। শনিবার আদৌ বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প হয় কি না সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।